So, first part of the class is mission of the physician. কিন্তু মিশন অফ দ্য ফিজিশিয়ান বুঝতে গেলে বাকি কথাগুলো বুঝতে হবে, যেগুলি আমি একটু আগে বলেছি। সেটা হলো দি সিক, দি সিক, aphorism 1, sick according to Hahnemann's chronic disease. The chronic disease Sora from Kent related topics. Sickness and its origin, disease and its origin, difference between sick and disease, why go back, prescribing for the results of disease. মিশন অফ দ্য ফিজিশিয়ান বুঝতে গেলে এই সমস্ত টার্মসগুলি বুঝতে হবে। আর মিশন অফ দ্য ফিজিশিয়ান একটা সেপারেট চ্যাপ্টারই আমি লিখেছি ফার্স্ট ভলিউমে, ওটা পড়া দরকার। আর এইগুলি বাকি যে কথাগুলি আমি আলোচনা করব সেগুলি বিভিন্ন চ্যাপ্টারে আলোচিত হয়েছে। আজ আমি নতুনদের জন্য সেই আলোচনায় আবার ফিরে যাচ্ছি। প্রথমটা হলো দি সিক। খুব কঠিন এই শব্দটা, যদিও ডিকশনারি মিনিংটা একটি 1-2 এর ছাত্ররাও জানে, কিন্তু একজন ফিজিশিয়ান, বিশেষ করে রিয়েলিটি ফিজিশিয়ানের কাছে এটা খুবই একটা জটিল শব্দ। অন্য যে কোনো ফিজিশিয়ানের কাছে এটার কোনো জটিলতাই নেই। সেই একটা অসুস্থ মানুষ, বাস দ্যাটস এনাফ। কিন্তু রিয়েল কাছে এই শব্দটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বলতে গেলে রিয়েল হোমিওপ্যাথি দাঁড়িয়ে আছে এই শব্দটার উপর, তাহলে নিশ্চয়ই ডিকশনারি মিনিং এই ব্যাপারটাকে স্যাটিসফাই করতে পারবে না। উম, রবিবারে আমার একটা, আমার সেমিনারটা এবার আমার ডায়াবেটিসের উপরে। আমি ওটা ইংরাজিতেও পড়াবো, বাংলাতেও পড়াবো। না, ওগুলি বাংলায় পড়ানো একটু কঠিন, তাই আমি একটা সেন্টেন্স যদি এইটা বলি ওটারই এবার বাংলা করে দেবো। তোমরা যখন অডিও ভিডিও দেখবে তখন ওখান থেকে তুমি আলাদা করে নেবে। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, আমি কখনো পড়াইনি। সেই জন্য সবাইকে আমি অনুরোধ করব, তোমরা 8টা বাজার আগে আগে ঢুকবে। কিছু আনকমন কথা ডায়াবেটিস সম্পর্কে এবং আমাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে সেগুলি জানা খুব জরুরি। তো চলো শিখ। স্যার হ্যানিম্যান বললেন অ্যাফোরিজম 1-এ, physician's high and only mission is to restore the sick to health and cure. সেই এক জায়গায় শিখ আছে। আর এক জায়গায় শিখ আছে, there are no diseases but sick people. সিক রিলেটেড আরো একটা শব্দ আছে, সিকনেস। স্যার কেন সেটা উচ্চারণ করেছেন খুব সুন্দরভাবে, যেটা বাংলা করলে দাঁড়ায়, ইংরেজিটা পরে বলবো। সিকনেসকে যদি চিকিৎসা না করা হয় তাহলে মানুষটিকে ভালো করা সত্ত্বেও, মানে ট্রিটমেন্ট করা সত্ত্বেও মানুষটি ক্রমাগত অন্ধকারে তলিয়ে যাবে। কথাটা হচ্ছে এইরকম, প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ causes changes in the results of disease but not in the sickness. সিক হচ্ছে অ্যাডজেক্টিভ, সিকনেস হলো নাউন। পার্ট অফ স্পিচের কথা বলছি। যাই হোক না কেন, আমি তো ডিকশনারি মিনিংটা বলতে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছি শব্দটার গুরুত্ব কি। এই শব্দটার মর্মার্থ, অন্তর্নিহিত অর্থ বুঝতে পারলে তবেই তোমরা একদিন রিয়েল হোমিওপ্যাথ হয়ে উঠবে। তাহলে কি আছে এই শব্দটার মধ্যে? আগামীকাল একটা ইংরেজি ক্লাস আছে, সেখানে একজন ছাত্রী জানতে চেয়েছে, স্যার সিকনেস শব্দটা একটু বোঝাবেন।
তাতে করে মনে হলো ও অবশ্য তোমাদের মতো নয়, আরো আগে থেকে ক্লাস করছে সিনিয়রদের সঙ্গে, তো একটু বুঝেছে, তার মানে সিগনেচার কিছু একটা মানে আছে। এই সিগনেস বুঝতে গেলে তোমাকে আরো একটু পিছিয়ে যেতে হবে। সিক এবং সিগনেস দুটো শব্দের তো একই মানে বললাম, একটা হলো নাউন, এই সিক হলো অ্যাডজেক্টিভ, সিগনেস হলো নাউন। এই বিষয়টা বুঝতে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, আমি হই আর তুমি হও, যখন মায়ের গর্ভে আমরা যাত্রা শুরু করেছিলাম, আমি আমাকে দিয়েই বলি, মায়ের গর্ভে যখন আমি যাত্রা শুরু করেছিলাম, তখন আমার অস্তিত্ব ছিল একটি সিঙ্গেল সেল জাইগোট, মানে এক কোষী একটি সত্তা, যাকে জাইগোট নামে অভিহিত করা হয়েছিল হয়। তাহলে আমার প্রথম সত্তা হলো জাইগোট, আমি ছিলাম এক কোষী জাইগোট। ওই জাইগোটের মধ্যে দুটো শক্তি ছিল, একটি শক্তির নাম রোগ শক্তি, ডিজিজ ফোর্স, আর একটি শক্তির নাম ভাইটাল ফোর্স, জীবনী শক্তি। মজার কথা হলো এরা দুইজন একসঙ্গে বন্ধু মানসিকতা নিয়ে মেশে। এটা জীবনী শক্তি এই মানসিকতা নিয়ে মেশে, আর রোগ শক্তি ও শয়তান ও ছল করে। ছল করে মানে হচ্ছে ওর সঙ্গে অভিনয় করে, বন্ধুর সুযোগ পেলেও মেরে দেয়। যার জন্যে অনেক সময়তেই শুনতে পাওয়া যায় ওই মাটি একটি মৃত সন্তান প্রসব করেছে। আমরা ভাগ্যবান, আমাদের মায়েরা আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছিলেন, শুধুমাত্র জীবনী শক্তি সেখানে প্রকট ছিল। মানে জীবনী শক্তি রোগ শক্তির উপর প্রভাব বিস্তার করে তাকে কমজোরি করে রেখেছিল, তাই আমরা পৃথিবীতে আলো দেখলাম। তা না হলে আমরাও হারিয়ে যেতে পারতাম মায়ের পেটে, মৃত বাচ্চা হিসেবে আমাকে ফেলে দেওয়া হতো। তাহলে ওই যে যে ডিজিজ ফোর্স, তার অস্তিত্ব কি? তার অস্তিত্ব হলো সে তার তার অস্তিত্ব, দ্য অরিজিন। এই ডিজিজ ফোর্সের উৎস কি? উৎস হলো 6টি হার্মফুল গ্রুপ অফ জিন, 6 গ্রুপ অফ হার্মফুল জিন। দেখো, বাস্তবে নাটকে ভিলেনও থাকে, নায়কও থাকে। নায়ক নায়িকা এবং ভিলেন ছাড়া কোনো বই হয় না। ঠিক আমাদের ক্ষেত্রেও তাই। আমরা আমাদের মতো জীবনে কি বলে, হার্মফুল গ্রুপ অফ জিন নাই থাকতে পারতো, তাহলে কি করে হবে? তাহলে তো পৃথিবীতে পা রাখার জায়গা থাকতো না। হার্মফুল গ্রুপ অফ জিন নেই, বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন আমাদেরকে জন্ম দিল, বড় করলো, কোনো রোগ ব্যাধি হতে দিল না। আমরা 100 বছর, 200 বছর, 300 বছর হয়ে গেছে, আমরা আর মরছি না কেউ, শুধুই জন্মাচ্ছি, কেউ মরছি না। ভেবে দেখো। ঠিক যেমন বনেতে হরিণ আছে, অন্য অন্য নিরীহ প্রাণীরা আছে, সঙ্গে আছে বাঘ, সিংহ, ওদিকে কুমির, পশুরা তৃষ্ণার্ত হয়ে জলপান করতে যায়, ওরা ধরে নেয়। এটা হচ্ছে বাস্তুতন্ত্র। তাহলে এটা বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য, নিরীহ প্রাণীও থাকবে, হিংস্র জন্তুরাও থাকবে, যাতে করে একটা ভারসাম্য বজায় থাকে, ওই বনের ওই পরিবেশে ভারসাম্য বজায় থাকে। ঠিক তেমনই আমরা যখন মায়ের পেটেতে ছিলাম, তাহলে সেই পরিবেশে ভারসাম্য বজায় রাখতে দুজনকেই লেগেছে, একজনকে দিয়ে কিন্তু হবে না। তাহলে এই ডিজিজ স্পোর্স এসেছিল 6 গ্রুপ অফ হার্মফুল জিন থেকে। আর আরেকটি বললাম জীবনী শক্তি, ওটি এসেছিল বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন থেকে। সেটা কি? না, বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন বেনিফিশিয়াল প্রোটিন তৈরি করেছে, করে।
তার থেকে উৎপন্ন হয় যে শক্তি, তার অ্যাক্টিভিটি, ফলে যে শক্তি উৎপন্ন হয় সেটি হলো ভাইটাল। যদিও স্যার হ্যানিম্যান, উইথ ডিউ রেসপেক্ট টু স্যার হ্যানিম্যান, স্যার হ্যানিম্যান বলেছিলেন ভাইটাল ফোর্স অটোমেটিক, অটোক্রাটিক, না ওকে কেউ তৈরি করে না। কিন্তু আমি আমার গবেষণায় দেখেছি না, ওকেও তৈরি করে কেউ। কে সে? না, বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন, যারা তৈরি করে বেনিফিশিয়াল গ্রুপ অফ প্রোটিন। সেই প্রোটিন থেকে যে শক্তি উৎপন্ন হয় সেটি হলো জীবনী শক্তি, ভাইটাল ফোর্স। জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স। আর ইয়ে কথা তো বললামই, রোগ শক্তি তৈরি হয় সিক্স গ্রুপ অফ হার্মফুল জিন, যা কিনা ওরা তৈরি করে হার্মফুল প্রোটিন। সেই প্রোটিন যে শক্তি তৈরি করে মিলিতভাবে ছয়জনা, সেটা হলো ডিজিজ ফোর্স। আমি ইদানিংকালে এই ব্যাপারটাকে অন্যভাবে ভেবেছি। ওটা আমার লেটেস্ট ভাবনা। সেটা হলো ওই ছটা গ্রুপ অফ হার্মফুল জিনকে তোমরা ভাববে ছটি বিষধর সাপ, পয়জনাস স্নেক। ওরা থাকে আমাদের সবার মধ্যে, সেই এককোষী জাইগোট থেকে। ওরা ঘুমিয়ে থাকে। যদি মায়ের পেটেই জেগে ওঠে, তাহলে ওই পেট থেকে বাচ্চা আর বাইরে বেরোবে না জীবন্ত হয়ে, কারণ ওখানেই মেরে দিয়েছে ওকে। কে মেরেছে? ছটি বিষধর সাপের কেউ বা সবাই মিলে মেরে দিয়েছে। তাহলে ওরা কখন এই মারবার জন্য উদ্যত হয়? যখন উপযুক্ত পরিবেশ পায়। দেখো, ছোট কথায় যদি বলি যে এখন শীত, ওরা শীত ঘুমে থাকে, মানে পরিবেশটা ওদের প্রতিকূলে। যখন গরম পড়বে তখন পরিবেশটা হবে অনুকূলে, ওরা এধার ওধার ছুটে ফুটে বেড়াবে, আর ওরা সুযোগ পাবে যাকে, তাকেই মেরে দেবে। তাহলে তোমাদের পক্ষে বোঝার সুবিধা হবে যে তুমি যদি ছয়টি হার্মফুল গ্রুপ অফ জিনকে এভাবে না ভেবে ছটি বিষধর সাপ ভাবো, তাহলে বোঝার সুবিধা হবে, আমারও বোঝানো সুবিধা হবে। তাহলে আমাদের সবার মধ্যে ছটি বিষধর সাপ আছে। তোমরা বলবে কই বুঝি না তো। প্রথমত বললাম মায়ের পেটেই বাচ্চাকে মেরে দিয়েছে। আর আমরা যারা পৃথিবীর আলো দেখলাম, আমাদের মধ্যে ছটা সাপ ছিল ঘুমন্ত অবস্থায়, মানে ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ওরা যতদিন ঘুমিয়ে থাকে ততদিন আমরা নিজেকে সুস্থ বলে দাবি করি, কিন্তু ওরা দীর্ঘদিন ঘুমিয়ে থাকে না। একটা কথা বলা হয়নি, ওই শব্দটা আমি বারবার ইউজ করবো, সে হলো এই যে যে জেনেটিক মেকআপ, মানে হার্মফুল গ্রুপ অফ জিন, বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন, এদেরকে মিলিতভাবে একটা মানুষের জেনেটিক মেকআপ হিসেবে চিহ্নিত করা হয়। ওই ছটি বিষধর সাপকে একসঙ্গে জেনেটিক মেকআপ করে ভাবা হয়। তো চল, আমরা পৃথিবীতে এলাম, পৃথিবীর আলো দেখলাম। কি করে দেখলাম? না, বিষধর সাপগুলি নিষ্ক্রিয় ছিল, হার্মফুল গ্রুপ অফ জিনগুলি নিষ্ক্রিয় ছিল, কিন্তু ছিল তো। এই হার্মফুল জিন, অন্যদিকে বিষধর সাপ আমাদের মধ্যে থাকছেই, আমরা বুঝি আর না বুঝি। এই যে বিষয়টা, এই যে যে আমাদের যে অবস্থাটা, আভ্যন্তরীণ অবস্থা, সেটা হলো সিক। তাহলে সিক শব্দটা মানে আর একটু ভেবে দেখা যাক। সিক শব্দটির মানে হলো এক্সিস্টেন্স অফ সিক্স গ্রুপ অফ হার্মফুল জিন। এবার বাংলায় যদি বলি, সেটা হলো ছটি, সিক্স গ্রুপস অফ, ছয়টি দলের যে হার্মফুল গ্রুপ অফ জিন আছে, এদের অস্তিত্ব তাই হচ্ছে একটি মানুষের সিকনেস, আর মানুষটাকে বলা হয় সিক। আবার যদি তুমি এভাবে ভাবো, অতি সহজ হয়, যে ছটি বিষধর সাপ প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, তাই মানুষটিকে সিক বলা হয়।
হেলদি বলা হয় না। এবার ডব্লিউএইচওর যে হেলথের সংজ্ঞা দেওয়া আছে সেটা হলো হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। সেখানে কিন্তু বলা নেই হার্মফুল জিনের কথাও বলা নেই, আর সাপের কথা তো ছেড়েই দাও। ডব্লিউএইচ এর বিশেষজ্ঞরা মনে করেন যে মানুষটি এই রকম, কি কি বললাম, এই যে হেলথ ইজ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, দেহে কোনো সমস্যা নেই, ফিজিক্যাল হেলথ ইজ স্টেট অফ হেলথ ইজ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, মনটাও ভালো আছে, সোশ্যাল, লোকের সঙ্গে মেলামেশাও করে, স্পিরিচুয়াল, আত্মিক দিক দিয়ে ব্যাখ্যা করা খুব একটু মুশকিল। হুম, মানে একটা মানুষ সব দিক দিয়ে ঠিক আছে না হেলদি। রিয়েল হেলথির গবেষণা অনুযায়ী ওটা হলো অ্যাপারেন্টলি হেলদি। কেন? আজকে যে হেলদি, যে বাচ্চাটা আজকে জন্ম নিল, হসপিটাল থেকে বলা হলো, নার্সিংহোম থেকে বলা হলো আপনার বাচ্চাটা দারুণ হেলদি বাচ্চা, ভেবে দেখো তো সত্যি কি হেলদি বাচ্চা? কারণ ও তো ওই দিনটায়, ও যে জাইগোট হিসাবে পৃথিবীতে মায়ের পেটে জন্ম নিয়েছিল, সেটা তো ওর বাবা মা দিয়েছিল। তাহলে বাবা মায়ের যা কিছু আছে, ভালো আছে, ভালো গুণ, খারাপ দোষ যা কিছু আছে, ওই জিনের মাধ্যমে এসেছিল। আবার ওই বাবা মার বাবা মা, মানে ওই ওই মাকে জন্ম দিয়েছে তার বাবা মা, বাবাকে জন্ম দিয়েছে তার বাবা মা। এই কথাটি স্যার হ্যানিম্যান বলেছেন, যখন পড়াবো তখন আবার বলবো। সে হলো, আমরা শত সহস্র প্রজন্মের রোগ শক্তিকে বইছি। স্যার হ্যানিম্যান এই কথা বলতে গিয়ে যার কথা বোঝাতে চেয়েছিলেন সে হলো সোরা। ওনার হিসাব অনুযায়ী শত সহস্র প্রজন্ম ধরে এই সোরাকে আমরা বয়ে নিয়ে চলেছি। সেই অর্থে সবার মধ্যে সোরা আছে, মানে সবাই শিখ। আর আমার গবেষণা অনুযায়ী সব মানুষের মধ্যে 6 গ্রুপ অফ হার্মফুল জিন আছে, আমরা শিখ। আমার লেটেস্ট ভাবনা অনুযায়ী সব মানুষের মধ্যে 6টি বিষাক্ত সাপ আছে ঘুমন্ত অবস্থায়, অতএব আমরা কেউ সুস্থ নেই, শিখ। তাহলে সোজা কথায় শিখ শব্দের মানে হলো, বাংলায় বলা বলা বড় কঠিন, প্রত্যেকটি মানুষের মধ্যে, শিশু থেকে বৃদ্ধ সবার মধ্যেই বিভিন্ন ধরনের ক্ষতিকারক জিন বর্তমান। এদের অস্তিত্বটাকেই বলা হয় সিক। এরা আছে তাই সব মানুষ সিক, কেউ হেলদি না। তাহলে যারা বলছো তোমরা যে না আমার কোনো রোগ নেই, সেটা হলো, তাই বলা হয় ওটা হলো অ্যাপারেন্টলি হেলদি। হ্যাঁ, আজকে এই মুহূর্তে 6টি সাপ ঘুমিয়ে আছে, তাই তুমি বলছো আমার শরীরে কোনো রোগ নেই। সাপগুলো কিন্তু আছে, সুযোগ পেলে ওরা যখন জেগে উঠবে তখন, আরে এই লোকটা তো ভালোই ছিল, কি হলো, কালকে শুনলাম হার্ট অ্যাটাক করে মারা গেছে। তার মানে কি, কোনো না কোনো বিষধর সাপ জেগে উঠেছিল, সবল মেরেছে, মারা গেছে। এতদিন সবল মারেনি, ওরা ঘুমিয়েছিল, তাই বোঝা যায়নি। তাই ওনাকে মনে হতো ভীষণ 6 ফুটের উপর লম্বা, আর 36 ইঞ্চি বুক, দারুণ। উনি ছিলেন একজন স্পোর্টসম্যান। এখন এই বয়সেও, এখনো বয়স ওনার 70 72, এখনো রোজ সকালে ওই মর্নিং ওয়াক করেন, দৌড়ঝাঁপ করেন, সব ঠিকঠাক। কিন্তু কাল ভোরবেলায় উনি মারা গেছেন। তাহলে ভেবে দেখো, তাহলে তো সত্যি তো সেই দুর্বল ভানপুর যিনি হোক, আর 6টি বিষধর সাপই হোক, ছিল তো ঘুমন্ত অবস্থায়, যেদিন জেগে উঠলো মারা গেল। ছবল মারলো মারা গেল, মানে জেগে উঠলো মারা গেল। তাহলে শিখ শব্দটি হলো 6 গ্রুপ অফ হার্মফুল জিনের অবস্থান যার মধ্যে আছে, সেই শিখ, অ্যাডজেক্টিভ শিখ। আর ওই মানুষটির ওই অবস্থাকে বলা হয় সিকনেস। তাহলে সিক আর সিকনেস বলা হয়ে গেল।
তোমরা বুঝবে, আস্তে আস্তে বুঝবে, একদিন সব বুঝবে না। নেক্সট আইটেম ছিল অ্যাফ্রিন 1, একসঙ্গে বলেও ফেলেছি, তবু আর একবার একটু বলে দিই। দ্য ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন, একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত চিকিৎসকের, the physician's high and only mission is to restore the sick to health। ঠিক বললাম কিনা? The physician's high and only mission is the physician's high and only mission is to restore the sick to health to cure। ঠিক, ঠিকই বলেছি। তাই ইয়ে চিকিৎসকের উদ্দেশ্য হবে, চিকিৎসকের লক্ষ্য হবে সিক থেকে হেলথে পৌঁছে দেওয়া। কিওরটা এখন থাক। কিওর শব্দটি যখন তোমরা জেনেটিক্স বুঝবে, আমার মুখ থেকে শুনবে, তখন তুমি বুঝতে পারবে এভাবে একটা মানুষকে হেলদি করা যায় না, হেলথ ওভাবে বলা যায় না। সরি, কিওর, কিওর শব্দটি ওভাবে ব্যবহার করা যায় না। কারণ কিওর শব্দটির মানে হলো, সাধারণ মানে হলো যার মধ্যে কোনো ক্ষতিকারক লক্ষণ ইত্যাদি কিছু নেই। কিন্তু আমি রিয়েল হোমিওপ্যাথ হিসেবে আমি বলবো কিওর শব্দটার মানে হলো ওই যে 6 হার্মফুল গ্রুপ অফ জিনের কথা বলছিলাম, ওরা যখন পার্মানেন্টলি ইনঅ্যাক্টিভ হবে তখন মানুষটাকে হেলদি বলা যাবে। সেই জন্যে সরি, হ্যাঁ, হেলদি প্লাস কিওর, কিওর হয়ে গেছে। কেন? এখন আর কোনো হার্মফুল গ্রুপ অফ জিন আর অ্যাক্টিভও হবে না, ওভার অ্যাক্টিভও হবে না। এই কথাগুলি তোমাদের কাছে একটু নতুন, আস্তে আস্তে বুঝবে। তাহলে স্যার হ্যানিম্যান কিন্তু এই সিক শব্দটি ইউজ করেছিলেন, পেশেন্ট শব্দটি বলেননি। তোমরা যারা নতুন তারা এটুকু বুঝে নাও, স্যার হ্যানিম্যান অনেক, যেটা পরে বোঝা গেছে ইলেকট্রন মাইক্রোস্কোপ আসবার পরে, সেই কথাটা কিন্তু অতশো বছর আগে বলে দিয়েছিলেন যে দেয়ার আর নো ডিজিজেস, ওই মানুষটির কোনো রোগ নেই, বাট সিক পিপল। এই শব্দটার এই সেন্টেন্সটার মানে বোঝো। যারা নিজেকে খুব বড় জাহির করবে তাকে তুমি একটা কথা জিজ্ঞাসা করো, সে কিন্তু বলতে পারবে না সিক মানে কি। যাও বা বললো তোতলা তোতলিয়ে, যখন তুমি বলবে, দেখো, স্যার হ্যানিম্যান বলেছিলেন, কি বলেছিলেন? দেয়ার আর নো ডিজিজেস, কোনো রোগ নেই, কিন্তু সিক পিপল। তাহলে এই সিক শব্দের মানে কি? কিছু তো একটা মানে হবে। তখন কিন্তু উনি আর জবাব দিতে পারবেন। যখন উনি পারেন না, না পারেন, তুমি অন্তত বোঝো। এই একই সঙ্গে এটাও শিখে নাও, সেটা হলো প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ। একটুখানি বলতেই হচ্ছে, তোমরা নতুন তবুও, যখন লোকেরা আমাদের কাছে চিকিৎসার জন্য আসেন, ভাবো জ্বর নিয়ে এসছেন, মাথা ব্যথা নিয়ে এসছেন, দাঁত ব্যথা নিয়ে এসছেন, পেট ব্যথা নিয়ে এসছেন, গিঁট ব্যথা নিয়ে এসছেন, অম্বল গ্যাস নিয়ে এসছেন, এগুলোকে কিন্তু বলা হয় রেজাল্ট অফ দ্য ডিজিজ। তাহলে ডিজিজটাকে, ডিজিজটা হলো ট্রু ডিজিজ, প্রকৃত রোগ। তাহলে এগুলো কি? এগুলো হলো প্রকৃত রোগের বহিঃপ্রকাশ। এরা কেউ রোগ নয়, এরা কেউ ডিজিজ নয়, এরা হলো রেজাল্ট অফ দ্য ডিজিজ। জ্বর হয়েছে, রেজাল্ট অফ দ্য ডিজিজ। মাথা ব্যথা হয়েছে, রেজাল্ট অফ দ্য ডিজিজ। পেট খারাপ হয়েছে, রেজাল্ট অফ দ্য ডিজিজ। পায়খানা পরিষ্কার হয় না, কনস্টিপেশন, রেজাল্ট অফ দ্য ডিজিজ। মাথা ব্যথা করছে, রেজাল্ট অফ দ্য ডিজিজ। টিউমার হয়েছে, রেজাল্ট অফ দ্য ডিজিজ। ক্যান্সার হয়েছে, রেজাল্ট অফ দ্য ডিজিজ। টিবি হয়েছে, টিউবারক্লোসিস, যক্ষ্মা, রেজাল্ট অফ দ্য ডিজিজ। চোখের মধ্যে ব্যথা করছে, রেজাল্ট অফ দ্য ডিজিজ। যাদের কথা বললাম এরা এসেছে 6টি ট্রু ডিজিজ থেকে। রেসপেক্টেড স্যার হ্যানিম্যান 3টে ট্রু ডিজিজ উনি আবিষ্কার করেছিলেন, একটি সোরা, একটি সাইকোসিস, একটি সিফিলিস। স্যার H.C. অ্যালেন, যদি আমি ভুল না বলে থাকি, উনি বলেছিলেন
টিউবারকুলার ডায়াথিসিসের কথা। চারটে হলো। আর বাকি দুটো আমার মাথা থেকে এসেছিল, যা আমি বলি গড গিফটেড ডিভাইন রূপ। ওই দুটোকে না জানলে তুমি এই চারটাকে কোনো কাজে লাগাতে পারবে না। আমার দেওয়া তথ্য অনুযায়ী একটি হলো পোস্ট রেবিস সিন্ড্রোম, এর মানেটা পরে পরে বোঝানো হবে, বড় জটিল। আর একটি হলো পোস্ট ট্রমা সিন্ড্রোম, পরে পরে শিখবে। এই ছটা টু ডিজিজ। কি কথা বলতে গিয়ে বললাম জানো? ও, ডিজিজ, রেজাল্ট অফ দ্য ডিজিজ আর ট্রু ডিজিজ। তাহলে আমরা যত কিছু সমস্যা নিয়ে ভুগি বা লোকেরা আসে চিকিৎসার জন্য, সেগুলো সব রেজাল্ট অফ দ্য ডিজিজ। কিন্তু ওরা কেউ ডিজিজ নয়, কিন্তু ওরা হলো রেজাল্ট অফ দ্য ডিজিজ। ট্রু ডিজিজ কি কি বলেছি? সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলার ডায়াথিসিস, আর হলো পোস্ট রেবিস সিন্ড্রোম অ্যান্ড পোস্ট ট্রমা সিন্ড্রোম। কিন্তু পড়ার সময় পড়তে হবে, আমি যখন পরীক্ষায় ধরবো তোমাকে বলার সময় বলতে হবে প্রথম টু ডিজিজটির নাম হলো, ফার্স্ট ওয়ান হচ্ছে পোস্ট রেবিস সিন্ড্রোম, সেকেন্ড ওয়ান হচ্ছে পোস্ট ট্রমা সিন্ড্রোম, থার্ড ওয়ান হচ্ছে টিউবারকুলার ডায়াথিসিস, তারপরটি হলো সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলার ডায়াথিসিস। এই ছটি ট্রু ডিজিজ নিয়ন্ত্রিত হয় 6 গ্রুপ অফ হার্মফুল জিনের দ্বারা। এরা কিন্তু এদেরকে, এদের অস্তিত্বকে বজায় রাখতে সাহায্য করে। তাহলে স্যার কেন্ট বললেন, প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ, যদি তুমি রেজাল্ট অফ দ্য ডিজিজের জন্য চিকিৎসা করো, মানে দাঁত ব্যথার জন্য, জ্বরের জন্য, গলা ব্যথার জন্য, কাশির জন্য, ডায়াবেটিস সুগারের জন্য, হাই প্রেশারের জন্য, সেরে যাবে। তোমরা নিশ্চয়ই জানো, ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, সবেতেই এই হয়েছে ওষুধ। বাত হয়েছে ওষুধ, কাশি হয়েছে ওষুধ, ক্যান্সার হয়েছে সেক্ষেত্রে একটু অন্য ধরনের ওষুধ কিন্তু আছে। কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ওষুধ, এগুলো কিন্তু রেজাল্ট অফ দ্য ডিজিজের চিকিৎসা হলো। তো প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ, যদি এদের জন্য তুমি প্রেসক্রাইব করো, ওষুধ দাও, কজেস চেঞ্জেস ইন দ্য রেজাল্ট অফ ডিজিজ, এগুলো সেরে যাবে, বাট নট ইন দ্য সিকনেস। এই সেই আবার কথাটা, জটিল কথা। কিন্তু তুমি যদি সিকনেসের জন্য ওষুধ না দাও, সিকনেসটা কি একটু আগে জেনেছো, হার্মফুল গ্রুপ অফ জিন, ওর ওষুধ যদি তুমি না দাও, এক্সেপ্ট টু হারি ইটস প্রোগ্রেস। আজকে যে মানুষটা কাশি নিয়ে এসছে, ওষুধ দিয়েছে সেরে গেছে, আবার এসছে, ওষুধ দিয়েছে সেরে গেছে, আবার এসছে, ওষুধ দিয়েছে সেরে গেছে, পরের বার আর সারছে না, বড় ডাক্তারের কাছে গেল, বললো আপনার অর্গানিজের কাশি না, আপনার পরীক্ষা করান। পরীক্ষা করে দেখা গেল বুকের মধ্যে একটা স্পট আছে, হতে পারে সেটা টিউবারকুলার ইন অরিজিন, আবার ক্যান্সারাস। তাহলে তুমি কিসের ওষুধ দিচ্ছিলে? কাশি। স্যার কেন্ট বললেন কাশির জন্য ওষুধ দিও না, যদি দাও কাশি সেরে যাবে, কিন্তু কাশি যেখান থেকে উৎপত্তি হলো, সেই উৎপত্তির জন্য যদি ওষুধ না দাও, তাহলে কিন্তু মানুষটি ক্রমাগত কঠিন অসুখে শিকার হবেন, কঠিন অসুখের শিকার হবেন। দেখলে তো, কাশি কাশি করতে করতে ক্যান্সার হয়ে গেল, লাং ক্যান্সার বা টিউবারকিউলোসিস। অনেকদিন সময় দিয়েছিল, তুমি তাকে বুঝতে পারোনি, তুমি তাকে শুধু সিমটম, সাইন, প্যাথোলজিক্যাল রিপোর্ট দেখে চিকিৎসা করেছিলে। মানুষটি ভালো হয়েছিলেন, সরি, সমস্যাটা চলে গেছিল, কিন্তু মানুষটি ভালো হননি। কেন? কারণ এর পিছনে, ওই কাশির পিছনে দায়ী যে ট্রু ডিজিজ, যে হার্মফুল গ্রুপ অফ জিন,
তাকে ওষুধ দেওয়া হয়নি। শুধু কাশি কাশি করে ডাক্তারবাবু পাগল হয়ে গেছে। হোমিওপ্যাথি একটা কথা আছে, কাশির জন্য ওষুধ দিতে হোমিওপ্যাথের কলম ভাঙে। কিরকম কাশি যে তুমি রেপার্টরি দেখবে, ওরে বাপ রে, নিজের নাম ভুলে যাবে। ওরা কাশির জন্য চিকিৎসা করেন। রিয়েল হোমিওপ্যাথ কিন্তু যথেষ্ট বুদ্ধি রাখে এই বিষয়ে। সে কাশির জন্য চিকিৎসা করে না, সে ওষুধ দেয় কাশি হলো কেন, মানে কোন হার্মফুল জিনের অ্যাক্টিভ ওভার অ্যাক্টিভিটির জন্য এই কাশি। তাহলে তার পক্ষে সহজ, অত রেপার্টরি অত ম্যাথমেটিক্যাল একবার দরকার নেই। তার জন্যে রিয়েল হোমিওপ্যাথির নিজস্ব ম্যাথমেটিকা আছে, তার বাজারের ম্যাথমেটিকা রেপার্টরি ইত্যাদির কোনো দরকার হয় না। আচ্ছা, এরপর হুম, যা যা বলেছিল একটু দেখে নি, কি বললাম আর কি বললাম না। সিক বলেছি, অ্যাভারেজ ওয়ান বলেছি, প্রেসক্রাইবিং বলেছি। হুম। সিক সম্পর্কে স্যার হ্যানিম্যানের দেওয়া তত্ত্ব, সিক সম্পর্কে হ্যানিম্যানের দেওয়া তত্ত্ব বলা হয়নি। সেটা হচ্ছে স্যার রেসপেক্টেড স্যার হ্যানিম্যান 81 অ্যাফোরিজমে একটা কথা বলেছেন। সেটা হলো, একবার বললামও, আমরা শত সহস্র প্রজন্ম ধরে রোগ বিষকে বহন করে চলেছি, আদিম রোগ বিষকে হ- বহন করে চলেছি। স্যার হ্যানিম্যানের তথ্য অনুযায়ী ওটি ছিল সোরা। স্যার হ্যানিম্যান সোরাকে আদিম রোগ বিষ বলতেন। আমরা বহন করে চলেছি মানে কি? মানে হলো, আমি বহন করছি। আমি কোথা থেকে পেলাম? আমার বাবা মা থেকে। আমার বাবা মা কোথা থেকে পেলেন? তার বাবা মা থেকে। তারা কোথা থেকে পেলেন? তাদের বাবা মা থেকে। তারা কোথা থেকে পেলেন? তাদের বাবা মা থেকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রজন্মের পর প্রজন্ম এই রোগ বিষ এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম, আর এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম, এই করতে করতে আমার মধ্যে এসেছে। আবার আমি আমার সন্তানকে দিয়ে যাব, আমার সেই সন্তান তার সন্তানকে দেবে, এইভাবেই চলেছে। কিন্তু তোমরা জেনে খুশি হবে, স্যার হ্যানিম্যান এ কথা বললেও কিভাবে চিকিৎসা হবে সে কথা কিন্তু স্পষ্টভাবে বলেননি। শুধু বলেছেন এই তিনটে মায়াজমের জন্য ওষুধ দিলে এই সব এই বংশ পরম্পরায় রোগ বিষগুলো থেকে রক্ষা করা যাবে। স্যার এটা বলেছিলেন। কিভাবে না, সিমটম নিয়ে সেভাবেই লিখেছেন তিনি। আবার এই কথাটা জবাব দিয়েছেন স্যার কেন্ট। স্যার কেন্ট বললেন, দেখতে পাচ্ছি না তোমরা কতজন হয়েছো। একটা কথা শুনে রাখো, তোমরা আজকে অনেকে বিভিন্ন জন বিভিন্ন সময় ঢুকেছো। তোমরা কিন্তু এই 8টার আগে রেডি হয়ে না থাকলে তো বন্ধ করে দিলে তোমরা ঢুকতে পারবে না। আর বুঝতেই পারছো প্রত্যেকটা ক্লাস কত জটিল। রবিবারের দিন একটা বিশেষ লেকচার আছে, সেমিনার, সেটা হলো ডায়াবেটিসের উপর। আমি বাংলাতেও বলবো, ইংরেজিতেও বলবো, কারণ ওই বিষয়টা শুধু বাংলায় বলা বড় কঠিন। কারণ ওখানে বিভিন্ন প্র্যাকটিস অফ মেডিসিন বই থেকে উদ্ধৃতি আছে, সঙ্গে রয়েছে আমার আবিষ্কার। আহ, সেই জন্যে তোমরা ঠিক টাইমে ঢুকবে। তোমরা 8টাকে 8টা ভাববে না। তোমরা তো বেশিরভাগই বাঙালি, 8টা মানে একটু পরে হয় আর কি। তো সেই জন্য 8টা বাজার আগে তোমরা রেডি হয়ে থাকবে। না হলে একদিন দুই দিন, একদিন একদিন বকাবকি তো করবোই, তখন তোমাদের খারাপ লাগবে, স্যার কত বাজে ভাষায় কথা বলে। তো আমি কষ্ট করে পড়াবো, তোমরা ঠিক টাইমে ঢুকবে না, তো কথা তো শুনতেই, গালাগালি তো শুনতেই হবে। হুম। তারপর তাহলে আমি যে বলছিলাম, 81 অ্যাফোরিজমের কথা, স্যার হ্যানিম্যানের যদি শিখ বুঝতে চাও, তাহলে 81 অ্যাফোরিজমে স্যার এই কথা বলেছেন। তাহলে আমরা যখন বইছি, রোগ বিষ বইছি, তাহলে আমরা শিখ প্রকাশ পাইনি। আমি ভালো আছি, কাজ করি, পড়াশোনা করি, লেখালেখি করি, সব ঠিকঠাক। আমি বলি আমি ভালো আছি, আমি স্বাস্থ্যবান, আমার সুস্বাস্থ্য আছে, তাই এত কিছু করি। কিন্তু না,
ওটাকে বলা হবে আপাত সুস্থ। কারণ তোমার মধ্যে থাকা সেই যে রোগ বিষ, ওটাকে তো নির্মূল করা যায়নি। রিয়েল ভাষায় ওটাকে পার্মানেন্টলি ইনঅ্যাক্টিভ করা যায়নি। হার্মফুল গ্রুপ অফ জিনকে যাকে তুমি দেখছো অ্যাক্টিভ অবস্থায় বা ওভার অ্যাক্টিভ অবস্থায়, সেটাকে নির্মূল করা যায়নি। এই ব্যাপারটা নিয়ে আমি রবিবারে বলবো, একটা গুরুত্বপূর্ণ একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে, যা আমি রোগীদের থেকে জেনেছি। অর্থাৎ তোমরা ঢুকবে ওই সেমিনারে, আগে থেকে ঢুকবে, তাহলে এই সুন্দর কথাটা জানতে পারবে। সেখান থেকে তুমি বুঝতে পারবে স্যার হ্যান্ডম্যান, স্যার কেন্ট কত বড় বিজ্ঞানী, কিভাবে তখন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি তা সত্ত্বেও এমন জটিল কথা বললেন কি করে। তখন তোমরা ভাববে যে ওই ঋষিরা, ওই ঋষিদ্বয়, আমি অন্যদেরকে সম্বন্ধে খুব ভালো জানি না, আমি এই দুজনকেই পড়াশোনা করেছি, আমি এদেরকে রেসপেক্ট করি। কারণ আর কারো মধ্যে মৌলিক ধারণা আমি দেখতে পাইনি। যা পেয়েছি সেগুলো সব এর সঙ্গে ওর সঙ্গে জড়িয়ে রেখে দিয়ে একটা দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু এরা দুজন মৌলিক গবেষণা করেছেন। তোমরা জেনে খুশি হবে, স্যার হ্যানিম্যান 149-এর ফুটনোটে একটা কথা বলেছেন। 149 অ্যাফোরিজমের ফুটনোটে, যে আহ, রুগীদের জন্য, মানে অসুস্থ মানুষের জন্য ওষুধ নির্বাচন কঠিন, কখনো কখনো খুবই কঠিন। এর জন্য প্রয়োজন আরো মৌলিক গবেষণা হওয়া। হোমিওপ্যাথির বয়স 225-এর উপর, এক্সাক্ট ইয়ারটা আমার মনে নেই। তো এই এত বছর ধরে কোনো মৌলিক গবেষণা হোমিওপ্যাথিতে হয়নি আমার আগে পর্যন্ত। আর সেই গবেষণা থেকে উঠে এসেছে দুটো ট্রু ডিজিজ। একটি হলো পোস্ট অফিস সিনড্রোম, একটা হলো পোস্ট ট্রমা সিনড্রোম। যখন তুমি এ বিষয়ে আরো জানবে, তখন তুমি দেখবে যে ওই দুটোর আইডিয়া না থাকলে হোমিওপ্যাথির টিকে থাকা খুব মুশকিল। তাই হোমিওপ্যাথি পাশ করে ছেলেরা অ্যালোপ্যাথি মেডিসিন লেখে, তার দোষ নেই। অ্যাকচুয়ালি পড়ানোই হয়নি ওই কথাগুলিকে গুরুত্ব দিয়ে। একটি হলো দেয়ার আর নো ডিজিজেস বাট সিক পিপল, আর একটি হলো শত সহস্র প্রজন্ম ধরে আমরা রোগ বিষ বইছি। আর স্যার কেন্টের ওই কথাটি, প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ। এর আগে একটা কথা আছে, যদি তুমি এই ধরনের রোগীদের জন্য সত্যি 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 কাউকে সুস্থ করতে চাও, গো ব্যাক, পিছনে যাও। পিছনে যাওয়া মানে এটি কি করে হলো, তার আগে কি, তার আগে কি, তার আগে কি। আর একটা কথা স্যার কেন্ট বলেছেন, ওটা হচ্ছে ডিসঅর্ডার ফার্স্ট ইন ভাইটাল ফোর্স, সম্ভবত সেটা হলো আজকে তুমি যাকে রোগগ্রস্ত অবস্থায় দেখছো, তোমার কাছে চিকিৎসা করাতে এসেছেন, এটা কিন্তু সে জন্মের আগেই নিয়ে এসেছিল, তুমি তা বোঝোনি। তাহলে দেখলে তো চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থার ইতিহাস হলো আহ 5,000 বছরের কিছু বেশি, সেই আয়ুর্বেদ থেকে। কিন্তু সব ক্ষেত্রেই ওই রুগী গেলে তার সমস্যার চিকিৎসা করা হতো। প্রথম যে ব্যক্তি এই ধ্যান ধারণাকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে সত্য কথা প্রকাশ করলেন, তিনি স্যার জেমস টাইলার কেন। তিনি বললেন এগুলো রোগ নয়, এর চিকিৎসা করলে ওই মানুষটির ভবিষ্যৎ অন্ধকার। ওই রোগগুলির জন্য তুমি চিকিৎসা করো না, উনি যেগুলো নিয়ে এসেছেন তুমি চিকিৎসা করো। ওইগুলি যেখান থেকে উৎপত্তি হয়েছে তাই তো ছিল, গো ব্যাক, পিছনে যাও, খুঁজে বার করো। আমি সেই ব্যাপারটাকে এই রকম দার্শনিক তত্ত্ব দিয়ে বলেছি। যদি তুমি ওই মানুষটির আহ, একদম শৈশবতম দিন, তার থেকেও বলা ভালো, যদি তুমি ওর মায়ের পেটে থাকা অবস্থার সব খোঁজ খবর নাও, তাহলে কিন্তু তুমি আজকের এই সমস্যার কারণ তুমি জানতে পারবে, এবং সেই হিসাবে চিকিৎসা করলে ওই মানুষটি ভালো হবেন। আর স্যার কেন বললেন, যদি এভাবে সঠিক সময়ে চিকিৎসা করা যায়, তাহলে ওই মানুষটির একটি কোষেও জং ধরবে না। জং মানে কি, লোহাটা যখন ক্ষয়ে যায় জং ধরে, রাস্টিং। উনি বললেন রাস্টিং হবে না। উনি সারা জীবন ওনার যোগ্যতা অনুযায়ী পরিশ্রম করবেন, এবং পরিশ্রম শেষে একটা নির্দিষ্ট বয়সে একদম নিরোগ হয়ে এই পৃথিবী ছেড়ে যাবেন, কোনো রাস্টিং হবে না। এইটা স্যার কেন্টের, এটা উল্লেখ আছে
ডিসঅর্ডার ফার্স্ট ইন ভাইটাল ফোর্স। তাহলে তোমরা কিন্তু ঠিক টাইমে ক্লাসে ঢুকবে। আর দেখি কি বাকি আছে। গো ব্যাক হলো, প্রেসক্রাইবিং হলো, ডিফারেন্স বিটুইন সিক অ্যান্ড ডিজিজ। এটা একটা ভালো কথা। কেন? তোমরা ভাববে স্যার আমরা তো জানি সবই ডিজিজ। তোমরা যদি কাউকে জিজ্ঞেস করে বলবে স্যার সিক মানে কি, বলবে ডিজিজ। সিক ইজ ডিজিজ ইটসেলফ। একদম ভুল, সবটাই ভুলে ভরা জানো। এবার তাহলে আমার মুখ থেকেই শোনো, সিক আর ডিজিজের মধ্যে পার্থক্য কি। একটুকে সিক নিয়ে অনেক কথা বলেছি। তাহলে ডিজিজ মানে কি? ডিজিজ বলতে গেলে যে মানুষটি ডিজিজ হয়েছে, মানে ওই অর্থে যদি বিবেচনা করি তাহলে মানুষটি রোগগ্রস্ত হয়েছে। রোগগ্রস্ত হয়েছে বলে ডাক্তারখানায় ওষুধ নিতে এসেছে। মিরিয়াম ওয়েবস্টার আমেরিকান ডিকশনারিতে যদি তুমি ডিজিজের মানে দেখো, দেখবে এই কথাটা লেখা আছে, যে মানুষটি, কি ডিকশনারি বললাম? মেরিয়াম ওয়েবস্টার আমেরিকান ডিকশনারি। সিক মানে হলো সেই ব্যক্তি, সরি ডিজিজ মানে হলো সেই ব্যক্তি যিনি রোগগ্রস্ত হয়ে ডাক্তারখানায় বসে আছেন ওষুধ নেওয়ার জন্য। কিন্তু রিয়েল হোমিওপ্যাথির মানে অনুযায়ী ডিজিজ মানে হলো যে মানুষটির মধ্যে সিক্স, এক বা একাধিক গ্রুপ অফ হার্মফুল জিন ওভার অ্যাক্টিভ হয়েছে। মানে সবটাই তোমাকে জেনেটিক্স থেকে এর ব্যাখ্যা নিতে হবে, শিখতে হবে, জানতে হবে। তা না হলে কিন্তু তুমি রিয়েল হোমিওপ্যাথি বুঝবে না। আমি আগের দিন বলেছিলাম কিনা আমি জানি না। আমি আমার যে রিয়েল হোমিওপ্যাথি আবিষ্কৃত এই তথ্য, মানে গড গিফটেড ডিভাইন রুট, সেটা হলো তিন মহাপুরুষকে নিয়ে। এক, স্যার ফ্রেডরিক ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। দুই, জেমস টাইলার কেন। তিন, জর্জ জর্জ মেন্ডেল। আরেকটা শব্দ আছে, এক্ষুনি মনে পড়ছে না। ইনি হচ্ছেন মেন্ডেল, যাকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। স্যার হ্যানিম্যানকে বলা হয় ফাদার অফ হোমিওপ্যাথি। স্যার কেন্টকে বলা হয় ফাদার অফ মডার্ন হোমিওপ্যাথি। আর গ্রেগর জোহান মেন্ডেল, এই গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। এই তিনজন ঋষির পথকে একত্রিত করে যে ধারণা দাঁড়িয়েছে, সেটাই হলো রিয়েল হোমিওপ্যাথি। তাহলে সিক মানে বলেছি যে যার মধ্যে এই হার্মফুল জিনগুলো অবস্থান করছে, ছটি বিষাক্ত জীব অবস্থান করছে, সিক। আর ডিজিজ হচ্ছে কি, যখন ওই হার্মফুল গ্রুপ অফ জিন যখন ওভার অ্যাক্টিভ হয়েছে। আর এই সাপকে দিয়ে বলি, তাহলে সাপ যেখানে ওই তো অ্যাক্টিভ হয়েছে, মানে এবার সবল মারবে, সবল মারবার আগের অবস্থা, সবল মার তো মরেই গেল না, মরবার আগের অবস্থা, ওটা হলো ডিজিজ। তাহলে এবার জিনের ভাষায় বলি, জেনেটিক্সের ভাষায়, সিক হলো এক্সিস্টেন্স অফ সিক্স গ্রুপ অফ হার্মফুল জিন। আর ডিজিজ হচ্ছে এই সিক্স, ওয়ান আর মোর গ্রুপ অফ হার্মফুল জিনের ওভার অ্যাক্টিভ স্টেট। তখন আমরা বলি রোগ, মানুষটি রোগগ্রস্ত হয়েছে, রোগগ্রস্ত হয়ে ডাক্তারখানায় গেছেন ওষুধ আনতে। সিকনেস অ্যান্ড ইটস, সিক অ্যান্ড ডিজিজ হলো ডিজিজ অ্যান্ড ইটস অরিজিন। সিকনেস অ্যান্ড ইটস অরিজিন কথার মধ্যে বলে ফেলেছি, তবু একটু আলাদা করে বলি। সিকনেস অরিজিন কি এক্ষুনি বলে ফেলেছি, সেটা হলো সিক্স গ্রুপ অফ হার্মফুল জিন, এক্সিস্টেন্স অফ সিক্স গ্রুপ অফ হার্মফুল জিন। ওরাই হচ্ছে সিকনেসের জন্য দায়ী। তাহলে সিকনেসের ট্রিটমেন্ট করার কথা বলেছেন স্যার কেন্ট। তাহলে কাকে ট্রিটমেন্ট করতে হবে? তোমাকে জ্বর নিয়ে এসে জ্বরের ট্রিটমেন্ট না, জ্বরের জন্য দায়ী হার্মফুল গ্রুপ অফ জিনের ট্রিটমেন্ট। একটি মানুষ কাশি নিয়ে এসছে, তো সবাই কাশির ওষুধ দেবে, তুমি দেবে না। তুমি রিয়েল হোমিওপ্যাথ, তুমি হোমিওপ্যাথ নও, রিয়েল হোমিওপ্যাথ। এই রিয়েল হোমিওপ্যাথ শব্দটা আগের দিন তো বলেছিলাম ইন্ট্রোডাক্টরি লেকচারে, যে এটি স্যার কেন্টের ব্যবহৃত শব্দ। স্যার বললেন যদি তুমি কমপক্ষে 10 বছর রিয়েল হোমিওপ্যাথি প্র্যাকটিস করো, তাহলে কি হবে? তোমাকে যদি কতগুলো বিকলাঙ্গ বাচ্চা দেই,
এবং তাকে যদি সেই মতো তুমি তাকে চিকিৎসায় রাখতে পারো, তাহলে বিকলাঙ্গ বাচ্চারা হুম, অনেক বেশি বুদ্ধিধর হবে কাদের থেকে, যারা বিকলাঙ্গ নয়। এমন বাচ্চাদেরকে নিয়ে আমি সেমিনার করেছিলাম, এই যে দীঘা হয়ে গেল তার আগে, আবারও কখনো করব। তোমরা লেগে থাকো, বিজ্ঞানের এই তত্ত্বগুলিকে হাতে কলমে যে প্রমাণ করতে চাও, আর যেটুকু যেটুকু চালু আছে এখন, এগুলির মধ্যে আর যা হোক বিজ্ঞান নেই। সেখানে আছে সায়েন্স, সিমটম থেকে ওষুধ দেওয়া। মানে সেখানে কেনকে মানা হয় না, স্যার হ্যানিম্যানকে মানা হয় না। এখন তারা বলবেন, কই, তারা তো ব্যাপারে কিছু লিখে যাননি। তারা লিখতে হবে তবে মানা হবে, কিন্তু তারা যে বলেছিলেন তার কোনো গুরুত্ব নেই, তার উপরে ভাবাও যাবে না। অতএব তোমরা কিন্তু আগেকার কোনো ধ্যান ধারণা যদি ধরে থাকো, তাহলে আর যা হোক ডাক্তার তো হতে পারবে না। কি ডাক্তার? রিয়েল ফিজিশিয়ান। তাহলে সিকনেসের অরিজিন হলো হার্মফুল জিন, আর ডিজিজের অরিজিন কি? ট্রু ডিজিজ, যেগুলি ওভার অ্যাক্টিভ অবস্থায় একটা জটিল অবস্থার সৃষ্টি করেছে, ওভার অ্যাক্টিভ অবস্থায়, সেগুলো ডিজিজ। তাহলে ডিজিজ কোথা থেকে এলো? তুমি বলবে, স্যার আপনি কি সব কথা বলছেন? একটা মানুষের জ্বর নিয়ে এসছে, জিজ্ঞেস করা হলো কবে হয়েছে? কালকে হয়েছে। কি করে হলো? বৃষ্টি ভিজেছিলাম। তোমরা বলবে, স্যার ওটা বৃষ্টি ভিজে হয়েছে। তখন যদি তুমি জিজ্ঞেস করো আপনার সঙ্গে কে ছিল, ছিল আমরা একসঙ্গে ফুটবল খেলছিলাম, আমার বন্ধুরা ছিল। তারা বললো, তাদের কিছু হয়নি। যদি বৃষ্টি লাগাটাই জ্বরের কারণ হবে, সবারই হওয়া উচিত না? সবার হয় না। কারণ কি? সেই কারণটা হলো এই এক্সিস্টেন্স অফ 6 গ্রুপ অফ হার্মফুল জিন। এরা যদি, কেউ যদি ওভার অ্যাক্টিভ থাকে, তবেই কিন্তু ওই বৃষ্টির জল লেগে ঠান্ডা লাগে। তখন আমরা, সেই মানুষটি ডাক্তারখানায় যায়। ডাক্তার, গলা ব্যথা হয়েছে, জ্বর হয়েছে, একটু ওষুধ দিন না, কাশি হচ্ছে। ডাক্তার ওষুধ দেবেন, সিমটম শুনে ওষুধ দেবেন, ভালো হয়ে যাবে। কি ভালো হলো? জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা। মানুষটি কিন্তু ভালো হলো না, এটা বুঝে নাও। মানুষটি ভালো হলো না, শুধু জ্বর সর্দি কাশি ভালো হলো। সিকনেস অ্যান্ড ইটস অরিজিন বললাম, ডিজিজ অ্যান্ড ইটস অরিজিন বললাম, ডিফারেন্স বিটুইন সিক অ্যান্ড ডিজিজ বলেছি, ওয়াই গো ব্যাক বলেছি, প্রেসক্রাইব ফর দ্য ডিজিজ বলেছি, সিক অ্যাকর্ডিং টু ক্রনিক ডিজিজ, অ্যানিমাস ক্রনিক ডিজিজ বলেছি, ক্রনিক ডিজিজ সোরা ফ্রম কেন্ট রিলেটেড টপিকস বলেছি। তাহলে আমাকে এতগুলি টপিক দেওয়া হয়েছিল। আর এই ছোট্ট কথা একটু বলে দিই, একদিনে তো হবে না। তোমরা আমার বই থেকে মিশন অফ দ্য ফিজিশিয়ান। মিশন অফ দ্য ফিজিশিয়ান মানে অ্যাফ্রিজিম ওয়ান, physician high and only mission is to restore the sick, to help, to cure. এটা ফিজিশিয়ানের মিশন। কিন্তু রিয়েল হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের মিশন অনেক বড়, আর অনেক কথা। ওটা এখন থাকুক, আবার কোনো একদিন হবে। তাহলে তোমরা কিন্তু ঠিক টাইমে, বিফোর টাইমে ঢুকবে, তৈরি থাকবে, অন করার সঙ্গে সঙ্গে ঢুকে পড়বে। কিন্তু আজকে আমি 10 মিনিট বসেছিলাম, এই জন্যে কি আমার ইচ্ছা হলো, যদিও এগুলো অডিও ভিডিও পাবে, তবু ইচ্ছা হলো সবাইকে নিয়েই ক্লাসটা শুরু করি। তোমরা দয়া করে এটি করবে না, যারাই ঢুকতে চাইবে ঠিক টাইমে ঢুকে যেও। সবাইকে শুভরাত্রি জানাই। এই সঙ্গে সৃষ্টিকর্তার কাছে কামনা করি তোমরা আমার এই কথাগুলি বোঝবার চেষ্টা করবে। আর এগুলি যখন তুমি পড়বে এই অডিও ভিডিও চালিয়ে, তখন কিন্তু হাতে থাকবে কলম আর পেন, বা হাতে থাকবে মোবাইল বা ট্যাব বা ল্যাপটপ, আর ডান হাতে লিখবে। তুমি যদি শুধু শোনো, কোনো কাজে আসবে না, তুমি কিচ্ছু শিখতে পারবে না। তোমাকে এগুলো লিখতে হবে। লেখার পরে ওই কথাগুলিকে বিবেচনা করতে হবে। এটা কি বললেন উনি, জ্বরের চিকিৎসা করতে নেই, কাশির চিকিৎসা করতে নেই, তো এই জিনের চিকিৎসা করতে হয়, এসব তো কোনোদিন শুনিনি। অথচ ভেবে দেখো, একমাত্র এই কথাটাই একটা মানুষকে প্রকৃত সুস্থতা দিতে পারবে। যখন তুমি রবিবারের আলোচনায় আসবে, তখন দেখবে এর কিছু ব্যবহারিক প্রয়োগ
আমি যখন এর জন্য তৈরি হচ্ছিলাম আমার ভীষণ ভালো লাগছিল। আমি যা ভগবান আমাকে দিয়ে যা কিছু আবিষ্কার করেছে, সৃষ্টিকর্তা আমাকে দিয়ে যা কিছু আবিষ্কার করেছে, সেগুলি একদম বিজ্ঞান। কিন্তু আমার আগে পর্যন্ত যেটি ছিল সেটি কিন্তু ওই ভাষা ভাষা বিজ্ঞান, ওখানে জেনেটিক্স ছিল না। তাই ওটি প্রকৃত বিজ্ঞান হয়ে উঠতে পারে। জেনেটিক্স ছাড়া হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, হোমিওপ্যাথি আইডিয়া করা সম্ভব নয়। তাহলে আজকের মতো এইটুকু, আমরা আবার মিলবো পরে পরে।